This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। দিল্লির বুকে পরপর গাড়িতে বিস্ফোরণ, লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে বিস্ফোরণ, নিহত অন্তত 8, আহত কমপক্ষে 28। বেশ কয়েকজনের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এই মুহূর্তের আশঙ্কা এমনটাই। দিল্লি পুলিশ জানিয়েছে, রাস্তা দিয়ে ধীরে ধীরে যাওয়ার সময় একটি i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। এরপর পরপর আশপাশের গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সংসদ ভবনে হামলার পর দিল্লিতে সবথেকে বড় হামলা। আজই নাশকতার ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছিল। ফরিদাবাদ, আহমেদাবাদ থেকে উদ্ধার প্রায় 3000 কেজি বিস্ফোরক, সেই খবর লাগাতার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। লখনৌ, আহমেদাবাদ, ফরিদাবাদ থেকে 3 ডাক্তার সহ মোট 7 জন জঙ্গিকে গ্রেফতার করা হয়। সকাল থেকে লাগাতার সেই খবর দেখিয়েছে টিভি9 বাংলা। এরই মধ্যে সন্ধ্যায় লালকেল্লার কাছে এই বিস্ফোরণের ঘটনা। তাহলে কি গোটা দেশ জুড়ে জঙ্গি জাল ছড়িয়ে? এ প্রশ্ন এই মুহূর্তে একেবারেই এড়ানো যাচ্ছে না। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। তন্ময়, আমি একটা বিষয় খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো। আজকে এই যে ঘটনাটা যেখানে ঘটেছে, যেই গাড়িতে, সেই i20 গাড়িটির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটে হরিয়ানার নাম্বার প্লেট। এই গাড়ির মালিকের নাম জানতে পারা যাচ্ছে মোহাম্মদ সালমান, কিন্তু গাড়িটি যাকে তিনি বিক্রি করেছিলেন তার নাম জানা যাচ্ছে নাদিম। সে আবার গুরুগ্রামে, তাকে খুঁজতে গুরুগ্রামে গিয়েছে তদন্তকারীদের একটা দল। সব মিলিয়ে এই গাড়িটি কি আসল গাড়ি না ডামি গাড়ি? কারণ এর আগেও আমরা দেখেছি ডামি গাড়ি ব্যবহার করে বিস্ফোরণের ছক কষেছে জঙ্গিরা। এক্ষেত্রে কোন কোন সম্ভাবনাগুলো উঁকি দিচ্ছে? দেখো, একাধিক সম্ভাবনা উঁকি দিচ্ছে। তুমি যেটা বললে, আহমেদাবাদ, ফরিদাবাদ, 3 জন ডাক্তার, তাদের বাড়ি থেকে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার, অন্যদিকে জঙ্গিদেরকে গ্রেপ্তার, সব মিলিয়ে সারা দিনভর টিভি9 যখন পরপর এই খবরগুলো দেখাচ্ছে, সন্ধ্যে এই বিস্ফোরণ। এবং প্রথম এই যে হরিয়ানার গাড়ি, আমরা যখন সেটা ব্রেক করি টিভি9 বাংলা, যে হরিয়ানার গাড়ির নাম্বার প্লেট রয়েছে, প্রথম যে গাড়িটায় বিস্ফোরণ হয়েছে, চলতে চলতে যে গাড়ি বিস্ফোরণ হয়ে গেল, উড়ে গেল, সেই গাড়িটার মালিকের খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সালমান নামে একজন ব্যক্তি, তার গাড়ি এটা। কিন্তু তিনি বলছেন তিনি বিক্রি করে দিয়েছেন। এখানে দুটো সূত্র আপাতত বেরিয়ে এসছে, কারণ তাকে হরিয়ানাতে হেফাজতে নিয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করছেন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। সেখানে তা যেটা জানা যাচ্ছে যে একটা দিকে জানা যাচ্ছে এই সালমান দেবেন্দ্র নামে কাউকে গাড়িটা বিক্রি করেছিলেন, পরে সেই দেবেন্দ্র আবার কাউকে বিক্রি করেছেন। তাহলে কাকে বিক্রি করেছেন? শেষকাল পর্যন্ত এই গাড়িটি কার মালিকানায় ছিল? আরটি অফিসের যে নিবন্ধন রয়েছে, রেজিস্ট্রেশন যেটা রয়েছে, সেই রেজিস্ট্রেশন খতিয়ে দেখছে পুলিশ। এক্ষেত্রে সালমান যদি একজনকে বিক্রি করে দিয়ে থাকে, সে যদি আরো একজনকে বিক্রি করে, সেই গাড়ি যদি আবার সালমান ব্যবহার করে, তাহলে তো এই 3 জন একটা ট্রায়ের অংশ বলে মনে হচ্ছে। একেবারেই তাই, সেটাই মনে করবে, কারণ এখন সেই তদন্তটাই চলছে, কারা অ্যাকচুয়াল যুক্ত, এটা ডামি গাড়ি কিনা, নাকি এই গাড়িটি চুরি করে নেওয়া হয়েছিল, নাকি এই গাড়িটি হাত বদল হতে হতে আবার পুরনো হাতে ফিরে গেছিল। নানান রকম একটা মানে বলা চলে সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনায় কিন্তু পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখছে। একদম আরটিও ডিটেলসের যে ছবিটা, আমি আরও একবার পিসিআরকে বলবো একটু ফুল স্ক্রিন করে দেখাতে। এই আরটিও ডিটেলের ছবিটা আমরা দেখাচ্ছি, সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মোহাম্মদ সালমান, সান অফ মোহাম্মদ শাহিদ। পুরো সেই আরটিও ডিটেলে কিন্তু লেখা রয়েছে মোহাম্মদ সালমানের নাম, সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও এক্ষেত্রে লেখা রয়েছে। এখনো পর্যন্ত সূত্র মারফত যা যা জানা যাচ্ছে, তন্ময়, মোহাম্মদ সালমান যাকে আটক করা হয়েছে, সালমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই যে গাড়িটি চলছিল, গাড়ির ভেতরে যিনি চালক, যিনি গাড়ি চালাচ্ছিলেন, তিনি ড্রাইভারের পোশাকে ছিলেন বলেও জানতে পারা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এই ক্লুটাও তো তদন্তকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। একেবারেই, যে এই ড্রাইভারের পোশাক পরে যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি কে? তিনি কি সালমানের পরিচিত, নাকি সালমান বলছেন তিনি গাড়িটা বিক্রি করে দিয়েছেন? এখনো যে খবর আমাদের কাছে আসছে সূত্র মারফত, যে দেবেন্দ্র নামে কাউকে বিক্রি করেছিলেন, দেবেন্দ্র আবার সেই গাড়ি আরেকজন কাউকে বিক্রি করে দিয়েছিলেন। এই তৃতীয় ব্যক্তি যার, যে তিনি কি কোনো ড্রাইভারকে দিয়ে গাড়িটাকে চালিয়েছেন, নাকি ড্রাইভারের ছদ্মবেশে কোনো জঙ্গি এই গাড়িটিকে নিয়ে এই জায়গায় গিয়ে বিস্ফোরণটা ঘটায়, নাকি এই যে ব্যক্তি যে ড্রাইভারের পোশাক পরে রয়েছে সে কিছু জানতো না, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে রেখে দেওয়া হয়েছিল, তার মালিক বিস্ফোরক বোঝাই করে রেখেছিলেন, সেই গাড়িটি যাচ্ছিল, নির্দিষ্ট সময়ে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। সব মিলিয়ে নানান সম্ভাবনা রয়েছে। সেই নানান সম্ভাবনা দিকগুলোই ধীরে 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 পুলিশ খতিয়ে দেখছে, যার ফলে এই হেফাজতে নেওয়া, জিজ্ঞাসাবাদ
এবং এইটা করতে করতেই কিন্তু বলা চলে একটা বড় ক্ষেত্র তৈরি করে সেখান থেকে ধীরে ধীরে এলিমিনেট করে একটা জায়গায় এসে তদন্তকে এটা পৌঁছতে পারবেন যে অ্যাকচুয়াল গাড়িটি কার এবং সেই গাড়িটি শেষ মুহূর্তে কার হেফাজতে ছিল এবং সেখান থেকে গাড়িটি ব্যবহার যে করেছে সেই যে ব্যবহার করেছে সে এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত কিনা। তাহলে কিন্তু বলা চলে তুমি যে আহমেদাবাদ ফরিদাবাদ যে কথাগুলো আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে একটা পুরো চেন যে দেশে বিস্ফোরণ ঘটাতে পারে বলে আমরা মনে করছিলাম যে বোধহয় সেই নাশকতার জায়গাটা ভেঙে দিল গোয়েন্দা এবং পুলিশ, তারা সেগুলোকে আটক করেছে, বিস্ফোরক আটক করেছে, অত্যাধুনিক অস্ত্র আটক করেছে, কিন্তু দেখা গেল সন্ধ্যায় পরপর বিস্ফোরণ, দিল্লিতে পরপর গাড়িতে বিস্ফোরণ। ফলে যোগসূত্র যদি থেকে থাকে সেটা কিন্তু তাহলে একটা ভয়ঙ্কর এবং আতঙ্কের জায়গা তৈরি করবে। একদম সেই সূত্রগুলো বারবার খতিয়ে দেখা হবে এবং আজ সকাল থেকে যে খবর আপনাদের দেখাচ্ছিলাম যে নতুন মডিউল, জঙ্গিদের যে নতুন মডিউল যেখানে চিকিৎসকরা তারা জঙ্গি, সেই জায়গা থেকে এই নতুন মডিউলের পেছনে রয়েছে কিনা এই গাড়ির, যে গাড়িতে আজকে বিস্ফোরণ ঘটেছে সেই গাড়ির মালিক, যার নাম এই যে আপনারা রিপোর্ট, যে গাড়ির মালিকের নাম এখানে দেখা যাচ্ছে মোহাম্মদ সালমান, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কিন্তু মোহাম্মদ সালমান নাকি গাড়ি একজনকে বিক্রি করে দেয়, যেই গাড়িটি বিক্রি করে দেওয়া হয় যার নাম নাদিম, এবং সেই নাদিম আরও একজনকে বিক্রি করে দেয়। এরকম নানাবিধ সূত্র মারফত তথ্য সামনে আসছে, কিন্তু এই গাড়িটি কার, কী কারণে ব্যবহৃত, সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যাবে। কিন্তু এখনো পর্যন্ত 8 জনের, অন্ততপক্ষে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একটা তালিকা প্রকাশ করা হয়েছে, একটা তালিকা প্রকাশ করা হয়েছে, নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাটা আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা একবার দেখাবো। লিস্ট অফ ইনজিওর্ড অ্যান্ড ডেথ আপনারা দেখতে পাচ্ছেন পরপর। সাইনা পারভিন 23 বছর বয়স, হসুল 28 বছর বয়স, শিবা জয়সওয়াল 32, সমীর 26। আপনারা দেখতে পাচ্ছেন সেই তালিকা, যারা যারা মৃত এবং ইনজিওর্ড, যারা যারা আহত, সেই একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাটা, মৃত এবং আহতদের একটা তালিকা এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লালকেল্লার কাছে i-20 গাড়িতে যে বিস্ফোরণ, দিল্লিতে বিস্ফোরণের তদন্তে NSG। কোনো সম্ভাবনাই খারিজ করা হচ্ছে না। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে বিস্ফোরণ সেটা এখনই বলা মুশকিল, রিপোর্ট না এলে নিশ্চিত করে কিছু বলা যাবে না। রিপোর্ট না এলে এখনো পর্যন্ত কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়, স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आज शाम करीब 7 बजे दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर i-20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ब्लास्ट के कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। NSG और NIA की टीम FSL के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी CCTV कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। मेरी CP दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। CP दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। में आज लाल किले के पास करीब शाम को 7 बजे हुंडई i-20 कार में एक ब्लास्ट हुआ है और ब्लास्ट के कारण कार और कार के आसपास की 3-4 व्हीकल और खड़े हुए लोग, ऑटो में बैठे हुए लोग इंजर्ड भी हुए हैं और कुछ मृत्यु भी हुई है। अस्पताल के
सूत्रों के अनुसार अब तक 8 लोगों की मृत्यु हो चुकी है। कुछ लोग इंजर्ड हैं, इनका इलाज यहां पर चल रहा है। हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर दी है। जैसे ही ब्लास्ट की सूचना मिली, दिल्ली पुलिस स्पेशल सेल, क्राइम ब्रांच, एनआईए की टीम, एसपीजी की टीम, एफएसएल की टीम मौके पर पहुंच गई है और सभी प्रकार की जांच हम तेजी से कर रहे हैं। कुछ ही समय में मैं आशा करता हूं कि धमाके का कारण क्या है उसके निर्णय पर हमारी एजेंसियां पहुंच जाएगी और एफएसएल की सीनियर मोस्ट टीम भी यहां पर पहुंची है। धमाके की सूचना आने के बाद तुरंत ही माननीय प्रधानमंत्री जी का मुझे फोन आया था। उसके बाद प्राथमिक इंफॉर्मेशन लेकर मैंने प्रधानमंत्री जी को भी ब्रीफ किया है। अभी यहां से मैं घटनास्थल पर जाने के लिए निकल रहा हूं और कल एक बड़े सवेरे ही सीनियर लोगों की टीम के साथ गृह मंत्रालय में बैठक कर इसकी डिटेल जांच की जाएगी। सर, आपको लगता है कि इस हमले के पीछे, जो ब्लास्ट हुआ, इसके पीछे कोई आतंकी हमला है या कोई भी प्लानिंग यहाँ पर की जा रही है? देखिए, हम सभी एंगल्स को ओपन रखकर सभी दृष्टि से जांच कर रहे हैं। घटना किस कारण से हुई ये अभी कहना बहुत मुश्किल है। जब तक विस्फोट के स्पॉट पर से जो स्पेसिमेंस मिलेंगे, इसका जब तक एफएसएल का एनालिसिस, एनएसजी का एनालिसिस नहीं होता, इसके बारे में कुछ भी कहना दिक्कत है। मगर हम किसी भी एंगल को बंद नहीं मानते हैं। सभी एंगल का हम दृढ़ता के साथ आगे जांच करेंगे। দিল্লিতে বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, এক্স হ্যান্ডেলে। মৃতদের এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই এক্স হ্যান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণে মৃত্যু বাড়ছে, এই উদ্বেগ প্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত মর্মাহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সোশ্যাল মিডিয়া সে পোস্ট, এক্স হ্যান্ডেল পোস্ট আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে আপনাদের সরাসরি ছবি দেখাবো। হাসপাতালে রেখা গুপ্তা, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি আহতদের দেখতে গিয়েছেন। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ এই মুহূর্তে আহতদের দেখতে গিয়েছেন। কম করে 28 জন আহত, তারা হাসপাতালে ভর্তি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে এই হাসপাতালে অমিত শাহ এসেছিলেন তাদের দেখতে। এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আহতদের সঙ্গে কথা বলছেন। এই ছবি আপনারা দেখছেন সরাসরি। দিল্লিতে বিস্ফোরণের ঘটনা, তার প্রভাব কিন্তু আমাদের রাজ্যে এসেও পৌঁছেছে। কারণ লালবাজারের পক্ষ থেকে প্রত্যেকটা থানাকে সতর্ক করা হয়েছে। কলকাতা পুলিশ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাকা তল্লাশি চালায়, প্রত্যেকটি গাড়ি চেক করা হয় এবং প্রত্যেকটা থানাকে সতর্ক করা হয়েছে। শহর জুড়ে নাকা তল্লাশি শুরু কলকাতা পুলিশের। সন্ধ্যায় দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশ জুড়ে যেমন সতর্কতা জারি হয়েছে, তেমনি
কলকাতা পুলিশ লালবাজারের তরফ থেকে সমস্ত থানাগুলিকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেই সঙ্গে ট্রাফিককেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড নিউ মার্কেট থানার তরফ থেকে সমস্ত গাড়ি, যে গাড়িগুলি এসএন ব্যানার্জি ধরে ধর্মতলার অভিমুখে একেবারে ডরিনা ক্রসিংয়ের দিকে যাচ্ছে, সেই গাড়িগুলিকে একেবারে এইভাবে রাস্তায় দাঁড় করিয়ে ডিকি থেকে শুরু করে গাড়ির ভিতরের সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খরূপে একেবারে তল্লাশি করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা, সেই সঙ্গে ট্রাফিক আধিকারিকরা রয়েছেন। গাড়ির ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে, কোনো প্যাকেট থাকলে সেই প্যাকেট নির্দিষ্টভাবে একেবারে সেই প্যাকেট খুলে সেই প্যাকেটের ভিতরে কি দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলি একেবারে কলকাতা পুলিশের আধিকারিক তারা পুঙ্খানুপুঙ্খরূপে তারা পরীক্ষা করছেন। শুধুমাত্র এই কলকাতা শহর নয়, সারা দেশ জুড়ে এই সতর্কতা জারি হয়েছে এবং কলকাতার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, গুরুত্বপূর্ণ যে রাস্তা, যে গুরুত্বপূর্ণ ক্রসিং, যে গুরুত্বপূর্ণ মোড়, যেখানে ব্যস্ততা থাকে, যেখানে গাড়ি চলাচল একেবারে এই সময় যেখানে গাড়ি চলাচল ব্যস্ততা থাকে, সেই সময় এসএন ব্যানার্জির মতো জায়গায় নিউ মার্কেট থানার তরফ থেকে এই মুহূর্তে একেবারে যে গাড়িগুলি ধর্মতলার অভিমুখে যাচ্ছে সেই সমস্ত গাড়িগুলিকে এইভাবেই একে একে তারা দাঁড় করাচ্ছেন এবং সমস্তটাই তারা পরীক্ষা নিরীক্ষা করে পুঙ্খানুপুঙ্খরূপে দেখছেন। ক্যামেরা সুবিধার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই পুরো এক্সিট পয়েন্ট সেগুলোকে কিন্তু নাকা চেকিংয়ের মাধ্যমে নজরদারি চালার জন্য এবং সবথেকে গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যারা এখন চলাচল করছেন তারা গাড়ি করে কি নিয়ে যাচ্ছেন, তাদের গন্তব্যস্থল কোথায়, বাইরের কোনো ব্যক্তি থাকলে তারা কারা, অর্থাৎ প্রত্যেকটি জিনিস কিন্তু কলকাতা পুলিশ কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে, যা শ্যামবাজারেও এখন দেখা হচ্ছে। সব মিলে কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে লালবাজারের তরফে। দিল্লিতে বিস্ফোরণ সতর্ক বাংলা, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে তল্লাশি চালানো হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখালাম, কলকাতার ছবি। কিন্তু এনজেপি স্টেশন, কারণ বর্ডার এরিয়া, স্বাভাবিকভাবে সেই স্টেশনও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যেহেতু জনবহুল এলাকা এই মুহূর্তে টার্গেট, সেক্ষেত্রে হাওড়া স্টেশনে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে, খড়গপুর স্টেশনেও নাকা তল্লাশি চালানো হলো। দিল্লি বিস্ফোরণের পরেই নড়ে চড়ে বসেছে হাওড়ার শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ এবং রেল পুলিশ। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছি। হাওড়া স্টেশনে এই মুহূর্তে আরপিএফ এবং জিআরপিএফ তারা কিন্তু প্রতিটি গাড়ি, অর্থাৎ নিউ ক্যাব রোডে যে সমস্ত গাড়ি হাওড়া স্টেশনের ভিতরে ঢুকছে সেগুলিতে নাকা চেকিং চলছে। রয়েছে ডগ স্কোয়াড, স্নিপার ডগের মাধ্যমে প্রতিটি গাড়িকে তল্লাশি চালানো হচ্ছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। দিল্লি বিস্ফোরণের পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং হাওড়া স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের রেল স্টেশন এবং এই রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ এবং প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে গিয়েছে, এখনও সেই নাকা চেকিং চলছে এবং নিউ ক্যাব রোডে যে সমস্ত গাড়ি বাইরে থেকে ঢুকছে প্রতিটি গাড়ির ডিকি খুলে এবং সমস্ত গাড়ি তল্লাশি চালাচ্ছে। স্নিপার ডগ রয়েছেন, পুলিশি তৎপরতা একেবারে চোখে পড়ার মতো। দিল্লি বিস্ফোরণের পর থেকেই ভারতবর্ষের সমস্ত শহরে, বড় বড় মেট্রোপলিটন শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা যেমন বাড়ানো হয়েছে সেরকমই কিন্তু নিরাপত্তার খাতিরে হাওড়া স্টেশনেও কিন্তু অন্যথায় নয়। তুমি দেখতেই পাচ্ছ এখানে স্নিপার ডগ দিয়ে চেকিং চালানো হচ্ছে এবং প্রতিটা গাড়িকে পুঙ্খানুপুঙ্খ তারা চেকিং করছেন যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। হাওড়া স্টেশন থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। দিল্লিতে বিস্ফোরণ আর তার জেরেই গোটা দক্ষিণ পূর্ব রেল জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। আর তার জেরেই খড়গপুর শহরে মানে খড়গপুর স্টেশনে ভারতের যে বৃহত্তম জংশন খড়গপুর জংশন, সেই খড়গপুর জংশনেও কিন্তু নাকা তল্লাশি বলা যেতে পারে শুরু হয়েছে। একদিকে জিআরপি এবং আরপিএফ যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করছে। যেমন খড়গপুর স্টেশন চত্বর যেমন তল্লাশি অভিযান চালানো হয়েছে, ঠিক পাশাপাশি কিন্তু স্টেশনের ভেতর, প্ল্যাটফর্ম এবং এমনকি ট্রেনে উঠে পর্যন্ত ট্রেনের ভেতরেও সেই তল্লাশি অভিযান চালানো হয়েছে যৌথভাবে, যাতে কোথাও কোনো ধরনের বিপত্তি না ঘটে সেদিকে নজর রেখে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে যৌথভাবে। আর সেই ছবিটাই আমরা তুলে ধরলাম এতক্ষণ ধরে। খড়গপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। দেশ জুড়ে কোথাও কোনো ধরনের বিস্ফোরণ হলেই হাই অ্যালার্টে চলে যায় উত্তরবঙ্গ, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের ক্ষেত্রে নিউ জলপাইগুড়ি স্টেশন। 1999 সালে এখানেই বিস্ফোরণে কেঁপে উঠেছিল প্ল্যাটফর্মের বিস্তীর্ণ অংশ। তারপরই ঢেলে সাজানো হয়েছিল নিরাপত্তা। নতুন করে আজ দিল্লির ওই বিস্ফোরণের পর আবারও নিরাপত্তার টানাটানি। গোটা প্ল্যাটফর্ম জুড়ে রেল পুলিশের তরফে নজরদারি, কিন্তু বাস্তবে নিরাপত্তার ফসকাগেরও ছবিটাও ফুটে উঠছে প্রকাশ্যে। ঠিক আমার মাথার উপর লেখা বোর্ডে স্ক্যানার মেশিন, আর এটা সেই স্ক্যানার মেশিন যা দীর্ঘদিন আগে বসানো হয়েছিল, এখন ভাঙা। অর্থাৎ
যাত্রীরা যে তাদের লাগেজ নিয়ে আসেন তা এই স্ক্যানার মেশিনে চেক করা যায় না। দীর্ঘদিন ধরে এই স্ক্যানার মেশিন ভাঙা। পুলিশ কর্মীরা বিভিন্ন সময় রুটিন নাকা তল্লাশি চালান বটে, আর রয়েছে শুধুমাত্র ডগ স্কোয়াড। ভিভিআইপি ট্রেনগুলো যখন এই প্ল্যাটফর্ম হয়ে যাতায়াত করে, এই স্টেশন হয়ে যাতায়াত করে, তখন মাঝে মধ্যে ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চলে, এটুকুই। এর বাইরে নিরাপত্তার নামে বাস্তবে উন্নত পরিকাঠামো এবং নজরদারির কোনোটাই নেই। তবে একাধিক সিসিটিভি রয়েছে, যার একটা অংশ খারাপ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, নিউ জলপাইগুড়ি। লালকেল্লার কাছে I-20 গাড়িতে বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে আটক গাড়ির মালিক। আটক সন্দেহভাজন গাড়ির মালিক, তার নাম মোহাম্মদ সলমান। সলমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গাড়ি বিক্রি করে দিয়েছিল সলমান, জিজ্ঞাসাবাদে এমনটাই সে দাবি করেছে। তদন্তকারীদের কাছে উঠে এসেছে আরও একটা নাম, নাদিম খান। আসলে গাড়িটি কার, সেই খোঁজে তদন্তকারীরা। এই মুহূর্তে আজকে ডিটেলটা আপনারা দেখাচ্ছি, সেই ছবি দেখছেন। সেখানে স্পষ্টতই কিন্তু মোহাম্মদ সলমানের নাম লেখা রয়েছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম রয়েছে। কিন্তু এই গাড়িটি সলমান, মোহাম্মদ সলমান, সে নাকি বিক্রি করে দেয় নাদিম খানকে। সেই নাদিম খান তিনিও নাকি গাড়িটি অন্য কাউকে বিক্রি করে দেয়। এখনো সূত্র মারফত এই খবরগুলো আসছে, কিন্তু কোনোটারই এখনো পর্যন্ত সারসত্য জানা যায়নি। আটক এই সলমানকে, মোহাম্মদ সলমানকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই সলমান এই ঘটনার সঙ্গে কীরকমভাবে জড়িত, আসলে এই গাড়িটি কার, সেই যাবতীয় খোঁজে তদন্তকারীরা ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে।